প্রত্যেক ২ বছর অন্তর অথবা প্রত্যেক বছরই এমন একটা সময় আসে যখন আমরা আসলে কোচ খুঁজে পাই না। পত্রপত্রিকায় খবর হয় বা সোশ্যাল মিডিয়াতে চাউর হয় এরকম একটা কথা, বাংলাদেশ কোচ খুঁজছে, কোচ খুঁজে পাচ্ছে না। এটাও বলা হয় যে অনেক ব্রথী মহারথীদের বিসিবির পক্ষ থেকে অফার দেওয়া হচ্ছে কিন্তু তারা আসতে রাজি হচ্ছেন না। কেন? কেন বাংলাদেশের প্রতি গ্রেট কোচদের বা স্টাবলিশ কোচদের একরকম অনীহা কাজ করে? সেসব নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসছে আমি কাসম মুজিব অপূর্ব, খেলা একাত্তরের নিয়মিত আয়োজন ছেলে খেলায়। এখানে প্রথমত একটা প্রচলিত ধারণার কথা আমি বলি, সেটা হচ্ছে বাংলাদেশের বোর্ডের মধ্যে বা উপমহাদেশেও অধিকাংশ বোর্ডের মধ্যে এক রকমের অস্থিতিশীলতা চলে। বিশেষ করে পাকিস্তান বা বাংলাদেশ বা শ্রীলঙ্কা, এই তিনটা দেশকে আলাদা করা যায় এখানে। এখানে বোর্ডের প্ল্যানের কোনো বাপমা নাই। আমি এই শব্দটাই বলছি যে বাপমা নাই কোনো প্ল্যানের। যেমন ধরেন গত বছরে বা গত টি-20 বিশ্বকাপের আগে একটা কথা আমরা শুনেছিলাম যে তরুণদের নিয়ে একটা বিশ্বকাপে রোডম্যাপ বানানো হবে বা ফার্দার টি-20 খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। একটা রোডম্যাপ বানানো হবে, একটা রিভ্যাম্প করা হবে। সেই রিভ্যাম্প খেলার অংশটা ওই এশিয়া কাপের মধ্যেই শেষ। বিশ্বকাপে আবার সে যে লাউ সেই কদু। এবং এখনও যদি আপনারা দেখেন যে আমরা স্টিল আমরা পুরোনোকে আঁকড়ে ধরে পড়ে আছি। মাঝখানে টুকটাক যে ভবিষ্যৎমুখী প্ল্যান করা হয় সেটা আসলে মানে বাস্তবতা বাস্তবে সেটার কোনো বাস্তবায়ন দেখা যায় না। সো বিদেশি কোচরা যখন আসেন তখন তাদের যখন একটা প্ল্যান দেওয়া হয় এবং ঠিক মাস দুয়েকের মধ্যে সে প্ল্যানটা যখন চেঞ্জ হয়ে যায় তখন তারা আসলে এরকম পরিবেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই জিনিসটা বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, শ্রীলঙ্কায় আছে। পাকিস্তানের কথা আপনি দেখেন, পাকিস্তান বিশ্বকাপের পর যেটা করলো, হঠাৎ করে কোচ চেঞ্জ করা হলো, শাহিন আফ্রিদিকে দায়িত্ব দেওয়া হলো, বলা হলো শাহিন আফ্রিদি টি-20 দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাবেন। হঠাৎ করে বিশ্বকাপের আগ দিয়ে আবার সেই ওই যে বললাম যে লাউ সেই কদু কোচ মানে নতুন কোচ আনা হলো, সেখানে আবারও বাবর আজমকে ক্যাপ্টেন করা হলো এবং যথারীতি বিশ্বকাপে যে পাকিস্তান দলে ভরাডুবি হলো। বাংলাদেশেও সেম অবস্থা। বাংলাদেশ গত ওয়ানডে বিশ্বকাপের আগে কোচ অধিনায়ক খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাকিব আল হাসানকে না পারতে অধিনায়ক করা হয় এবং বিশ্বকাপ শেষ সাকিব আল হাসান ওয়ান। তো এখন আমাদের একজন টি-20 বলি বা সব ফরম্যাটে একজন নির্দিষ্ট ক্যাপ্টেন আছেন যিনি আসলে যাকে কেন্দ্র করে আমরা ভবিষ্যতে প্ল্যান করছি। কিন্তু আমাদের কোচের সংকটটা এখনও আছে, কোচ আমরা খুঁজে পাচ্ছি না। এবং হাতুরু সিংহের মেয়াদ শেষের দিকে একটা গুঞ্জন এরকম আছে হাতুরু সিংহে এই দফাতেও না আসতে পারে। না আসলে কি হবে, বা হাতুরু সিংহে যদি আসেও ওনার চুক্তির মেয়াদটা কোন যুক্তিতে আমরা বাড়াবো সেগুলো নিয়ে প্রশ্ন থাকছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমরা হাতুরু সিংহে বা এই লেভেলের কোচের বাইরে আমরা কোচ খুঁজে পাচ্ছি না। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি সত্য মিথ্যা অনেক গুঞ্জন, অনেক রকম অনেক কিছু দেখা যাচ্ছে। বলা হচ্ছে যে টম মুডিকে বা স্টিফেন ফেমিংকে বাংলাদেশ দল অফার করেছে, বিসিবির পক্ষ থেকে তাদের কাছে প্রস্তাব গিয়েছে, কিন্তু তারা রাজি হচ্ছেন না। কেন? প্রথমত একটা কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা, এটা একটা কারণ। এর মধ্যেও কিন্তু পাকিস্তান দল বিগ শট কোচ আনছেন। কিভাবে? গ্যারি কেরস্টেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন, জেসন গিলেস্পিও নতুনদের মধ্যে বেশ প্রমিনেন্ট একজন কোচ, তাদেরকে পিসিবি পেয়েছে। এখানে একটা কথা হতে পারে যে পাকিস্তান ক্রিকেটই ঐতিহ্যে বাংলাদেশ থেকে অনেক বড়, সো তাদের জন্য কোচ ম্যানেজ করাটা বাংলাদেশের থেকে সহজ। পাকিস্তানের এই রাজনৈতিক সমস্যা, বোর্ডের মধ্যে অন্তর্কলহ এসব থাকার পরেও তাদের পক্ষে কোচ ম্যানেজ করাটা সহজ, যেহেতু তারা বড় দল। বাংলাদেশের পক্ষে সম্ভব না। এবং এখানে আরেকটা ব্যাপার কাজ করে, যখন কোচ নিয়োগ করা হয় পাকিস্তানের পক্ষ থেকে নেগোশিয়েট করেন কারা? পাকিস্তানের পক্ষ থেকে নেগোশিয়েট করেন ধরলাম মোহাম্মদ হাফিজ, আমি একটা নাম নিচ্ছি, আমি শিওর না কে নেগোশিয়েটটা করেন। হয় ধরে নিলাম মোহাম্মদ হাফিজ করেন, বা ধরে নিলাম এরকম কোনো ক্যারেক্টার ইনজামুল হক করেন, বা একটা সময় হয়তো রমিজ নিজেই করতেন। তো এইখানে এত বড় বড় নাম যখন একজন বড় কোচের সাথে নেগোসিয়েশনের কাজটা করে, তখন তাদের পক্ষে কোচদের পক্ষে এই প্রস্তাবটা এক বাক্যে না বলে দেওয়াটা সহজ না। বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয় না। বাংলাদেশে নেগোশিয়েট করেন কারা? বাংলাদেশের ঐতিহ্যগতভাবে সেরকম কোনো লিজেন্ড নেই, যেটার কারণে আমরা নেগোসিয়েশনে প্রথমেই এক ধাপ পিছনে পড়ে যাই।
আবার আরেকটা জিনিস দেখেন, আফগানিস্তান দল আফগানিস্তান দলেরও কখনো কোচের অভাব হয় না, সেটা ল্যান্স কুজনার বলেন, এর আগে ফিল সিমন্স ছিলেন, বা অজয় যাদের সাথে কিছুদিনের জন্য বিশ্বকাপের সময় সার্ভিস দিয়েছেন, বা জোনাথন ট্রটের কথা বলি এখনকার যে কোচ, এদের পাওয়াতে আফগানিস্তানের বড় কোনো মানে জটিলতার মুখোমুখি হতে হয়নি, কিন্তু বাংলাদেশের হয়েছে। বাংলাদেশ অনেক দিন রাসেল ডোমিঙ্গোকে টেনেছে, এই জন্য এখন হয়তো আতর সিংকে এই জন্য টানবে। এখানে আফগানিস্তানের ইকুয়েশনটি একটু আবার ডিফারেন্ট, কারণ আফগানিস্তান এমন একটা প্রোগ্রেসিভ দল যেখানে বাইরের তরুণ কোচরাও ভাবে যে এখানে গেলে আমার সাকসেস পাওয়ার চান্সটা বেশি, যেহেতু আফগানিস্তান প্রোগ্রেসিং, সেটা আমার মানে তাদের সিভিতে একটা বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে, এটা একটা ফ্যাক্ট। আবার আফগানিস্তানের কোচিং প্যানেল বলি বা শ্রীলঙ্কার কোচিং প্যানেল বলি, অনেক জায়গাতেই বোর্ডের পক্ষ থেকে এরকম একটা ছাড় দেওয়া হয় যে তোমরা চাইলে এই কাজের পাশাপাশি বা অফ সিজনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করতে পারো। বিসিবি এটাতে প্রথমেই কোনো আলোচনা এটা নাকচ করে দেয় যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাথে কোনো রকম সংযোগ কোচদের থাকা যাবে না। মানে সোজা বাক্যে বিসিবি হয় আমার হবা বা অন্য কারো হবা, তুমি প্রয়োজনে আমি তোমাকে বসায় বসায় বেতন দিব, কিন্তু তুমি এই তোমার ছুটিতে অন্য কোথাও কাজ করতে পারবা না। এই যে ধরেন হাতুর সিংয়ের কথা, বিশ্বকাপের পর হাতুর সিং কোথায় কেউ জানে না, বিশ্বকাপের পর হাতুর সিং ছুটিতে আছেন, এখন ক্যাম্প চলছে, তিনি ছুটিতে আছেন, তার বড় বড় ছুটি বছরের মাঝখানে থাকেই। সো এই সময়টাতে বাইরের দেশগুলো কি করে, বাইরের দেশগুলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য কোচদের ছেড়ে দেয়, বাংলাদেশ সেই অপশন নেই, বাংলাদেশে অপশন না দিয়ে কি করে বসায় বসায় বেতন দেয় অ্যান্ড ছুটি দেয়, তাতে আসলে বাংলাদেশে কোনো লাভ হয় না। আপনি দেখেন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একজন কোচ কাজ করলে কিন্তু তার নিজস্ব ডেভেলপমেন্টও হয়। এখন সাপোজ আমার একজন কোচ, সাপোজ আমি যে কারণে টম মুডিকে পাই না, আমি যে কারণে স্টিভেন ফ্লেমিংকে পাই না, তারা এসেই প্রথমে বলে যে আমার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে উইন্ডো লাগবে। প্রথমত আমাদের এখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উইন্ডো ক্রিকেটারদের জন্য নেই, ক্রিকেটারদের দেখা যাবে যে ওই সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যখন আইপিএল চলবে তখন আমরা জিম্বাবুয়ের সাথে একটা ট্যুর আয়োজন করে বসছি বা শ্রীলঙ্কার সাথে খেলতে চলে গেছি। এই কারণে আমাদের উইন্ডো থাকে না, আমরা কোচদেরকেও ছাড়তে চাই না। এই সংকটে যেটা হয়, কোচরা ওই সময় দেশের ক্রিকেটে ইনভলভ থাকে অ্যান্ড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে তারা দূরে সরে যায়। এটার কারণে আপনি ধরেন টম মুডি বা স্টিভেন ফ্লেমিংয়ের নাম আমি বারবার নিচ্ছি, তাদের যদি আপনি আইপিএলের জন্য ছাড়েন, তাদের যে পরিমাণ ডেভেলপমেন্ট হবে, বা সাপোজ চিন্তা করেন অন্য কেউ, ধরেন হাতুর সিংয়ের কথা যদি চিন্তা করেন, হাতুর সিংকে আপনি এইভাবে আপনি তার সাথে কন্ট্যাক্টটা বানালেন যেখানে তার জন্য এটুকু অপশন থাকলো যে আমি বছরে 3 মাস বা 4 মাস আমি আইপিএলে বলি, এলপিএলে বলি বা সাউথ আফ্রিকার কোনো লিগে বলি আমি যে কাজ করতে পারবো, সেখানে তার চিন্তার ক্ষেত্রটাও কিন্তু বড় হবে, তিনি আরও বড় করে ভাবতে কিন্তু পারবেন, সেই ইনপুটটা কিন্তু আলটিমেটলি বাংলাদেশকে দিবেন। তো আমাদের কোচদেরও এরকম মানে কি বলবো এক্সপোজারের দরকার আছে, যেটা ব্যবস্থা বিসিবি করতে পারছে না, সেজন্য যথারীতি আমরা কোচ অনেকদিন ধরেই পাই না, এবারও পাচ্ছি না। আর বাকিদের মতো যদি আমি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ার মতো এরকম সেট আমাদের নাই যে আমাদের সেট থেকে আমাদের কোচ বের হয়ে আসবে, সেটা করার কোনো পরিকল্পনা বিসিবির মধ্যে নাই। সো আমি যেটা বললাম প্রথমে, যেটা বলছিলাম যে লাউ সেই কদু, সো আমরা 20 বছর আগে যে লাউয়ের মধ্যে ছিলাম এখনও সেই কদুতেই বসবাস করছি। তো এই লাউ কদুর বক্তব্য এখানে শেষ করে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাইকে শুভেচ্ছা।